আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো। কঠিনতম একটি গুমের শিকার হতে গিয়েছিলাম। এখন শেখ হাসিনা তো আর কোনো ওলি আল্লাহ না যে তার মুরিদরা তাকে সার করবে, তাই না? শেখ হাসিনা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, এই কারণে বেনজির মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনাকে সাহায্য করেছে। বিনিময়ে বেনজির নিজেও নিজের ফায়দা তুলে নিয়েছে। শেখ হাসিনার জন্য যদি 2টা গুম করে বা শেখ হাসিনার কথা যদি 2টা গুম করে, নিজের কথা কি একটা করতে পারবে না? পারবে তো এইভাবে করেছে। আমার কোনো ভাই আমার ছেলের বিয়েতে যখন এসেছে তাদের নামে কোনো এলিগেশন ছিল না, এগুলো অনেক আগে, সেগুলোকে আগেই এক্সপান্স করা হয়েছে। যেটা হলো যে আপনি রাষ্ট্রপতির মাধ্যমে যেটা হয় বা কোর্টের মাধ্যমে যেটা হয় সেটা আগেই যে আল জাজিরা যেটা করেছে ইট ওয়াজ এ ড্রামা because they could not prove anything. এই জায়গাটা একটু স্পষ্ট হতে, এই জায়গাটা একটু স্পষ্ট। আপনার ছেলের বিয়েতে কিভাবে সে তো আসামি ছিল, সেটা পাশে বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। জনগণের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বিরোধী সাহেব, আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। জানা যায় এই দেশে আসলে তদবির যিনি করেন, তদবির বাণিজ্য বলে একটা বাণিজ্যই আছে, যেখানে তিনি নিজে কাজ টাজ করেন না, তাদের কাজই হচ্ছে তদবির করে করে কাজ পাইয়ে দেয়া, এবং এই কাজ পাইয়ে দিয়েই তারা বিরাট অঙ্ক শত শত কোটি টাকা বানিয়ে ফেলছে এই দেশে। এমন অসংখ্য মানুষ আছে। দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন কেন ডক্টর ফয়জুল হককে ঘুম করার চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, সরাসরি কান্নায় ভেঙে পড়লেন ডক্টর ফয়জুল হক। আপনারা সকলে জানেন সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোধের কথা বলা হয়েছে। তো তার সম্পত্তি ক্রোধ করা হচ্ছে। কিছুদিন পূর্বে ব্যারিস্টার সুমন কিন্তু তার বিষয়টি নিয়ে তদারকি করেছিল, তারপরে কিন্তু 2 দিন আগে একটা নিউজ হয়েছে। তো এই বিষয়টি নিয়ে মূলত আজকের ভিডিওটি, মোট 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর একজন হলো সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব। তিনি নিজেই অবশেষে যুক্তরাষ্ট্র যে তাকে এবং তার পরিবার সহকারে স্যাংশন দিয়েছে সে বিষয়টি নিয়ে তিনি নিজেই সরাসরি লাইভ টক শোতে এসে মুখ খুললেন, ফেস দ্য পিপলের লাইভে এসে। তাই মূলত 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জাহিদুর রহমান এবং কাজী হেমায়েতুদ্দিন মিশন। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটা আপনারা দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি জানি না আমি কতক্ষণ এই পৃথিবীর মাটিতে থাকবো। কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো, আমি বুঝাতে পারছি না। আমি একটি রাষ্ট্রে এখন থেকে 6 মাস আগে কঠিনতম একটি গুমের শিকার হতে গিয়েছিলাম। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। যারা গুম করতে চেয়েছিল ওরা পরাস্ত হয়েছে। আমি সামহাও আল্লাহ পাকের বিশেষ রহমতে এবং আমার হেকমতে আমি কৌশল অবলম্বন করে সেই গুম থেকে বেঁচে গিয়েছিলাম। আমার 2টি সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে। আমি শিক্ষা দীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পড়াশোনা করেছি। বিদেশ থেকে আমি পিএইচডি অর্জন করেছি, আমার স্ত্রীকে ডক্টরেট ডিগ্রি করিয়েছি। আমি পোস্ট ডক্টরাল ফেলো কমপ্লিট করেছি। আজ শুধুমাত্র দেশের জন্য কথা বলতে গিয়ে, মানুষের জন্য কথা বলতে গিয়ে দেশে আসতে পারছি না। মনে করেছি যে বিদেশের মাটিতে হয়তো একটু স্বাচ্ছন্দ্যে দেশের মানুষের পক্ষে লড়াই করে যাব, কিন্তু আজ এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি। আমার শিশু সন্তানদেরকে দেখে রাখবেন, ওরা যাতে মানুষের মতো মানুষ হয়, ওরা যাতে পৃথিবীর সকল মানুষকে নেতৃত্ব দিতে পারে সেই যোগ্যতা সম্পন্ন মানুষ হয়, ওরা যাতে সত্য কথা বলতে পারে, মানুষের কাছে সত্যবাদী হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেই দোয়া জিয়া এবং মাহার জন্য করবেন। আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোনোদিন জীবনের যদি শোনেন যে আমার হয়তো কণ্ঠ রোধ করে ফেলেছে কিংবা আমাকে ওরা ওদের জায়গায় কবজা করে শেষ করে দিচ্ছে, আমার দুঃখ থাকবে না যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আমার দুঃখ থাকবে না যদি আপনারা একটু স্মরণে রাখেন। আমার দুঃখ থাকবে না যদি আপনারা দেশপ্রেমিক এই নাগরিকের কণ্ঠটাকে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেন। আমার দুঃখ থাকবে না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর্যন্ত আপনারা আমার বিভিন্ন সময়ের বক্তব্য শুনে এসেছেন। দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, গণতন্ত্রের জন্য, ধর্মভিত্তিক বাংলাদেশের শাসন ব্যবস্থার জন্য আমি অকপটে কথা বলার চেষ্টা করেছি। আমি কথা বলেছি মজলুমের পক্ষে, জুলুমকারীর বিপক্ষে। আমি কথা বলেছি শাসক গোষ্ঠীর সকল অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুমের বিপক্ষে। আমি যখন দেখেছি যে বাংলাদেশের সিংহভাগ ধর্মপ্রাণ মানুষদের উপরে স্টিম রোলার চালাচ্ছে এই অবৈধ হায়নার দলেরা, তখন আমি আমার জীবনকে ঝুঁকি নিয়ে আমার সকল প্রকার অনাগত ভবিষ্যৎ, যেই ভবিষ্যতে আমি জানি যে আমাকে এই এই সমস্যার মধ্যে পড়তে হবে, সেই জানা সত্ত্বেও আমি প্রতিবাদ অব্যাহত রেখেছি। আপনারা জানেন 2013 সালের পরবর্তী সময়ে
শাহবাগের নাটক তৈরি করে বাংলাদেশের ইসলামপন্থী স্কলারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আপনারা জানেন জামাত ইসলামের আমির সেই সময়কার মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে, সাবেক আমির ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকে, সাবেক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে, সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে, তারপরে মীর কাশেম আলী সহ অনেক মানুষকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সকলের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে। আপনারা জানেন জেলের মধ্যে পুশ করে ইনজেকশন দিয়ে তারপরে হত্যা করেছে বাংলাদেশের ক্ষণজন্মা মহাপুরুষ সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব ইসলামিক স্কলার্স আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে। জেলের মধ্যে বন্দি রেখে অধ্যাপক গোলাম আজম সহ যত বয়োজ্যেষ্ঠ আলেম ওলামা ছিলেন তাদেরকে নিপীড়ন নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে এই অবৈধ ফেসিবাদ সরকার। আপনারা জানেন যে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জুলুম করে জেলের মধ্যে বন্দি রেখেছিল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে। আপনারা জানেন বাংলাদেশের ইসলামিক স্কলার যারা এদেশের দিনের জন্য কাজ করছেন সেই ধরনের বড় বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম সাহেব, মুফতি আমির হামজা সাহেব সহ অনেক আলেমকে কওমি ঘরানার, সাধারণ ঘরানার, আলিয়া ঘরানার দল মতের ঊর্ধ্বে বিভিন্ন জায়গার আলেমদেরকে এই ফেসিবাদী সরকার জুলুম করে জেলের মধ্যে রেখেছিল। তখন আমার কাছে মনে হয়েছে কাউকে না কাউকে কথা বলতে হবে, কাউকে না কাউকে প্রতিবাদ করতেই হবে, এই ফেসিবাদের মুখোশ উন্মোচন করতে হবে। সে কারণে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তখন চিন্তা করেছি আমার হয়তো শক্তি নেই, আমার হয়তো প্রতিবাদ করার অন্য কোনো মাধ্যম নেই, কিন্তু আমাকে তো আল্লাহ পাক একটি কণ্ঠ দিয়েছেন, আমার একটি সুর দিয়েছেন, কিংবা কথা বলার যোগ্যতা দিয়েছেন, কিংবা আমার কথা মানুষ শোনে, এই নেয়ামত আমাকে আল্লাহ দিয়েছেন। অতএব আমি এই নেয়ামতের শুকর আদায় করতে এবং আমি আমার দায়িত্ব পালন করতে আমি এই কঠোরতম সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর পক্ষে আমি কথা বলেছি, টকশোতে কথা বলেছি, আমার ইউটিউব কিংবা ফেসবুকের বিভিন্ন জায়গায় কথা বলেছি, লাইভে এসে কথা বলেছি। আমি কথা বলেছি মজলুমের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, যাকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে জেলের মধ্যে বন্দি রেখে হত্যা করা হচ্ছে। আমি কথা বলেছি তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব সম্পর্কে, তার উপরে যে জুলুম অত্যাচার চলছে। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। জনগণের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। সাহেব, আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই সরকারের ফুড ফরমাইশ খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই। আজকে বেনজির সাহেব, আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ। তাই আপনাকে আর শেখ হাসিনা, আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না। যতদিন আপনাকে ব্যবহার করার ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। পুলিশ ভাইরা একটা সময় আসবে যখন এই সরকার প্রধান বা আওয়ামী লীগ বলবে আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই, আমি তো পুলিশকে অমুককে গ্রেপ্তারের জন্য বলি নাই, আমি তো গুলি করতে বলি নাই, যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার। আজকে কথাটা কি ঠিক হলো? এই কথাটা তো আমি আগেই বলছিলাম। তাহলে এখনো যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছেন, ভাইরা আমার, সময় থাকতে বুঝতে ফেলেন আসল জিনিসটা কি। যে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ সেই সময় একবার ভোটের অধিকার ছিনিয়ে দিয়েছিল। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদল বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাই বারবার এটাই প্রমাণ করে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। এই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, এই দেশের মানুষ না খেয়ে মরে। তাই আজকে সে আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এখনো বাংলাদেশের একই অবস্থা। আজকে মোটর চালক বলি, সাধারণ খেতে খাওয়া কৃষক শ্রমিক বলি, মুখে মজুর বলি, সাধারণ ব্যবসায়ী বলি, সাংবাদিক বলি, লেখক বলি, শিক্ষক বলি, বুদ্ধিজীবী বলি, প্রশাসনের কর্মচারী বলি, আজকে এই দেশে কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না, কেউ সম্মান নিয়ে থাকার মতো, বাঁচার মতো অবস্থা আজকে এই দেশে নাই। আজকে দেশে এমন একটা অবস্থা দেখেন, দুইজন ব্যক্তি নিয়ে খুব আলোচনা হচ্ছে। একজন হলো আমাদের মুক্তিযুদ্ধের সেই সময় মূলত যাদের নেতৃত্বের
আমরা মাঠে ময়দানে যুদ্ধ করেছি। যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি সেই সেনাবাহিনীর একজন সর্বোচ্চ লোককে নিয়ে আজকে পত্র পত্রিকায় আলোচনা হচ্ছে। আরেকজন হলো এই দেশের সাধারণ মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যাদের উপর দায়িত্ব, যে পুলিশ বাহিনীর ও মুক্তিযুদ্ধকালীন একটা বিশাল ভূমিকা ছিল, আজকে সেই পুলিশের এককালীন প্রধান, তার সম্পর্কে আলোচনা হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম গতকালকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কাদের সাহেব নতুন একটা বয়ান করেছেন জাতির উদ্দেশ্যে, যে কেউ যদি অবৈধভাবে কিছু করে, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবে না। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি যে একটা সময় আসবে, পুলিশ ভাইরা, একটা সময় আসবে যখন এই সরকার প্রধান আওয়ামী লীগ বলবে, আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই, আমি তো পুলিশকে অমুককে গ্রেপ্তারের জন্য বলি নাই, আমি তো গুলি করতে বলি নাই, যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার। একটা গরম খবর আছে, সেটা হচ্ছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ ও ক্রোকের প্রক্রিয়া শুরু। আমরা জানি এর আগে ঢাকা মহানগর আদালত বেনজির আহমেদের স্থাবর বিভিন্ন সম্পত্তির ক্রোকের আদেশ দিয়েছিল, তো সেটার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই একটা খবর বেরিয়েছে চ্যানেল 24 বিডিতে। আশা করি পর্যায়ক্রমে অন্যান্য পত্রিকা এটা প্রকাশিত হবে। এখানে লিখেছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। সেই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট 33টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর ফলে তিনি ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না। সেই সঙ্গে তার সব ক্রোককৃত সম্পত্তি জব্দ হিসাবেই থাকবে। গত 23 এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খুরশিদা ইয়াসমিন জানান যে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত 31 মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায়, মানে বসুন্ধরার পত্রিকায় আর কি, প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরো কিছু গণমাধ্যমে তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় যে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপরই থেকেই বেশ আলোচনায় আসে পুলিশের সাবেক এই আইজিপির নাম। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সেখানে নানা তথ্য সম্পদ তুলে ধরা হয়। এর ভিতরে গোপালগঞ্জের এই রিসোর্ট, মানে সব, মানে অনেক কিছু আর কি, এখানে কি কি পাওয়া গেছে তার নামে ইত্যাদি ইত্যাদি। গত 34 বছর 7 মাসে চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা সহ মোট আয় করেছেন 84,89,200 টাকার মতো হওয়ার কথা, অথচ তার এত এইভাবে হাজার হাজার কোটি টাকা কিভাবে আসলো, এইসব আর কি। দর্শক, এখন আমি একটু না কনফিউশনে আছি, কারণ আমি তো শেখ হাসিনাকে দেখেছি গত 15 বছর ধরে। হ্যাঁ, তার অবৈধ শাসন টিকিয়ে রাখতে যারা সহায়তা করে, তার এই স্বৈরতন্ত্রের যারা নাটবল্টু, শেখ হাসিনা তাদের দিকে অন্ধ। শেখ হাসিনা তাদের কোনো ভুল দেখেও দেখেন না, শুনেও শুনেন। এরকম বুড়ি বুড়ি উদাহরণ, হাজার হাজার উদাহরণ আমরা দেখেছি। অথচ বেনজির কিন্তু আজিজের মতোই শেখ হাসিনার অন্যতম চেলাচামুন্ডার একজন। এই বেনজিরকে শেখ হাসিনার সন্তান তুল্য মনে করা হতো, এবং এই বেনজির, সে ছিল ঢাকা মহানগর পুলিশের প্রধান, তারপরে সে র্যাবের প্রধান হলো, এবং সে অন্ধভাবে শেখ হাসিনাকে সার্ভ করে গিয়েছে। এখন শেখ হাসিনা তো আর কোনো ওলি আল্লাহ না যে তার মুরিদরা তাকে সার্ভ করবে, তাই না? শেখ হাসিনা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। এই কারণে বেনজির মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনাকে সাহায্য করেছে। বিনিময়ে বেনজির নিজেও নিজের ফায়দা তুলে নিয়েছে। শেখ হাসিনার জন্য যদি 2টা গুম করে, বা শেখ হাসিনার কথা যদি 2টা গুম করে, নিজের কথা কি একটা করতে পারবে না? পারবে তো। এইভাবে করেছে। দেখুন, যেই মানবাধিকার লঙ্ঘনগুলো সংঘটিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে, তার বেশিরভাগ সংঘটিত হয়েছে যখন তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন, এবং একটা বিশাল অংশ সংঘটিত হয়েছে যখন তিনি র্যাবের প্রধান ছিলেন। এবং এই মানবাধিকার লঙ্ঘনগুলো পুলিশ প্রচুর করেছে, সন্দেহ নাই। যদিও আমি পুলিশের এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করতে শুনি না, কারণ যেই 3000 ক্রসফায়ার হয়েছে, 3000 ক্রসফায়ারের ভিতরে প্রায় 1500 ক্রসফায়ার বা 1500-এর বেশি ক্রসফায়ার কিন্তু পুলিশ দিয়েছে, র্যাব দেয়নি। কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনা করতে দেখি না কাউকে। র্যাব নিয়ে করে, ঠিক আছে, করুক। এখন এই যে এই র্যাব যেই সময়টায় সবচেয়ে বেশি ক্রসফায়ার দিয়েছে, সবচেয়ে বেশি গুম করেছে, সেই সময় কিন্তু এই র্যাবের প্রধান ছিলেন এই বেনজির আহমেদ। এবং বেনজির আহমেদ যার পর নাই মানবাধিকার লঙ্ঘন করেছেন, যার পর নাই বিরোধীদেরকে গুম খুন নির্যাতন করেছেন। এবং ডয়চে ভেলের একটা প্রতিবেদন দাবি করা হয়, সেখানে র্যাবের সাবেক 2জন কমান্ডার ইন্টারভিউ নেওয়া হয়েছে। যদিও
আর একটা প্রতিবেদন আসতেছে নেত্র নিউজের, ওটা ইংলিশ ভার্সন আসছে, আমরা বাংলা ভার্সনের অপেক্ষা আছি, তারপরে আমি আমার চ্যানেলে এটা প্রচার করব। তো সেখানে একজন র্যাবের কমান্ডার দাবি করেছেন যে এই নির্দেশগুলো কাকে গুম করা হবে, বিএনপির কাকে গুম করা হবে, কাকে মেরে ফেলা হবে, এইসব নির্দেশগুলো মৌখিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আসতো, র্যাবের প্রধানের কাছে। তো র্যাবের প্রধান হচ্ছে বেনজির, আর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কামাল। এই কামাল সাহেবই তো এই গত কয়েক বছর ধরে আছেন। তো উনি ধারণা করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো আদেশ দিবেন সেটা প্রধানমন্ত্রী জানবেন না, এইরকম তো হওয়ার কথা না, কাজে এটা প্রধানমন্ত্রীর নলেজে আছে। এখন এইভাবেই এই গুম খুনগুলোর প্রক্রিয়া হতো, এবং অবশ্যই বেনজির আহমেদ সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, কারণ তিনি র্যাবের প্রধান ছিলেন এবং তিনি অবাধ টাকা কামিয়েছেন, অডেল টাকা কামিয়েছেন, এবং শুধু তিনিই না, শেখ হাসিনার গত 15 বছরে যারা শেখ হাসিনাকে ক্ষমতা টিকাতে সহায়তা করেছে তারা সবাই কম বেশি টাকা কামিয়েছেন, কোনো সন্দেহ নাই, বেনজির টাকা কামিয়েছেন। কিন্তু কখনো কাউকে এইভাবে বিপদে পড়তে দেখিনি যে তার সম্পত্তি ক্রয় করবে। শেখ হাসিনা পর্যন্ত যাবেনই না, কারণ শেখ হাসিনা জানেন যে যদি আমার জন্য যারা সার্ভ করেছে তাদেরকে যদি আমি এইভাবে হেনস্থা করি, তাহলে যারা বর্তমানে আমাকে সার্ভ করতেছে তারা তো আমাকে সার্ভ করবে না, তারা বলবে যে না, একসময় আমরা রিটায়ার করলে আমাদেরকে ধরা হবে। তো এরকম হওয়ার কথা না, কারণ যারা শেখ হাসিনাকে সার্ভ করে, যারা শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মানবাধিকার লঙ্ঘন করে বা বিভিন্ন অত্যাচার নির্যাতন করে সহায়তা করে, শেখ হাসিনা ওদেরকে টিকিয়ে রাখে, শেখ হাসিনা ওদেরকে সন্তান তুল্য মনে করে। এখন হঠাৎ করে বেনজিরের বিরুদ্ধে কেন লাগলো? আমাদেরকে না আরেকটু দেখতে হবে। অনেক সময় আছে যে সম্পত্তি ক্রয় হলো, এই হলো সেই হলো, বা এরকম প্রক্রিয়া শুরু হচ্ছে, হঠাৎ করে উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিল, কারণ উচ্চ আদালতে তো শপথবদ্ধ রাজনীতিবিদ নামের বিচারপতিরা বসেই আছে, তারা একটা রায় দিয়ে দিল যে না, এখন থেকে স্থগিত, আমাদের উদ্যোগ বলবে আমরা কি করবো, উচ্চ আদালতের রায়, এটা দেখতে হবে। বাট প্রত্যাশিতভাবেই স্যাংশন পাওয়ার পর জেনারেল আজিজ তার বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই অল্প। এছাড়া আরেকটা আলাপ আমরা খুব করছি যে আমেরিকা কি জাস্ট একটা আই ওয়াশের জন্য এই স্যাংশনটা দিয়েছে কিনা, বা তাদের আসলে উদ্দেশ্যটা কি। আমি আমার গত ভিডিওতে যে জিনিসটা কভার করতে চেয়েছি সেটা হচ্ছে এটা সিগনিফিক্যান্স, যে এই প্রথম দুর্নীতিতে দায়ে একজনকে ব্যক্তিগত স্যাংশন দেওয়া হলো। যাই হোক, আগে যারা আজিজের বক্তব্যটা নিয়ে বলি, সারবস্তু তেমন কিছু নাই, কিন্তু এই মানুষগুলোকে টিভি ক্যামেরার সামনে এভাবে আসতে দেখতে ভালো লাগে। কিছুদিন আগে বেনজির সাহেব এসেছিলেন না, ফাম্বল করতে করতে অতি কনফিডেন্ট, মানে ওই ভদ্রলোককে তো আসলে আমরা মানে সেনাপ্রধানকে তো দেখা হয় না ডে টু ডে লাইফে, বেনজিরদের পুলিশের চিফদের অনেক বেশি দেখা হয়। সেই দম্ভ ভেঙে খান খান হয়ে দেখে দেখে ফাম্বল করতে করতে পড়েছিলেন। বডি ল্যাঙ্গুয়েজে পরাজয়ের ক্লিয়ার বার্তা, ঠিক একই রকম বার্তাই জনাব আজিজের বলিতেও দেখেছি আমি। বলার চেষ্টা করেছেন নানান কথা, উদ্ভট হাস্যকর, বলতে হয় তাই বলতে হবে। যেমন ধরুন দুর্নীতি নিয়ে কথাবার্তা উনি বলছেন, এবং একটা সম্ভাব্য কারণও উনি বলেছেন, সেটা পরে আসছে। প্রথম দুর্নীতি নিয়ে নানান কথাবার্তা, তার ভাইদের, তার ব্যাপারে উনি যেহেতু বিজিবির ডিজি ছিলেন 4 বছর, 3 বছর মিলিটারি চিফ ছিলেন, 7 বছর একবার সর্বোচ্চ পদে ছিলেন, দেখাতে বলছেন যে তার ভাইরা কখনো কোনো রকম কোনো কন্ট্রাক্টর হিসেবে তালিকাভুক্ত ছিল কিনা, তালিকাভুক্ত না হলে কীভাবে কাজ দিয়েছে ইত্যাদি ইত্যাদি। মানে আমাদের দেশের মানুষজনকে, মানে ওনারা যখন এই কথাগুলো বলেন তারা আমাদেরকে এত আন্ডার এস্টিমেট করেন। নিতান্ত অকাট মূর্খ বোকা না হলে, অথবা এই দেশে কেউ যদি না থাকে, অতি বুদ্ধিমান মানুষ একটা ভালো সিস্টেমের দেশে থাকলে বুঝবেন না এই দেশে কি হয়, কিন্তু এই দেশে থাকলে, বসবাস করলে, ঘটে ন্যূনতম বুদ্ধি থাকলে, একটু চোখ কান খোলা রাখলে জানা যায় এই দেশে আসলে তদবির যিনি করেন, তদবির বাণিজ্য বলে একটা বাণিজ্যই আছে, যেখানে তিনি নিজে কাজ টাজ করেন না, তাদের কাজই হচ্ছে তদবির করে করে কাজ পাইয়ে দেয়া, এবং এই কাজ পাইয়ে দিয়েই তারা বিরাট অঙ্ক শত শত কোটি টাকা বানিয়ে ফেলছে এই দেশে। এমন অসংখ্য মানুষ আছে। সুতরাং উনি যখন আমাদের সামনে এটা বলেন প্রমাণ দিতে যে তার ভাইরা ওই জায়গায় ছিলেন কি ছিলেন না, এগুলো উদ্ভট হাস্যকর যুক্তি। তার ভাইদেরকে নিয়ে, আর 2 নম্বর কথাটা হচ্ছে উনি যখন আরও কয়েকটা ক্ষেত্রে উনি বলছেন যে উনি তখন চিফ ছিলেন না, এটা ছিলেন না, সেটা ছিলেন না। মানে একজন মিলিটারি চিফ যখন সিনিয়র অফিসার হিসাবে থাকেন, লেফটেন্যান্ট জেনারেল থাকেন, বা উনি বিজিবি ডিজি হয়েছেন, সরকারের কতটা সুনজরে থাকা মানুষ উনি, আমরা তো জানি। সেই জায়গা থেকে কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স করা যাবে না, উদ্ভট এবং হাস্যকর কথা। প্রথম আলো তার পুরনো বেশ কিছু রিপোর্ট এই ঘটনার পর একটার পর একটা আপলোড করেছে, যেখানে আমরা জানতে পারি 3 ভাই, মানে ওনার 3 জন ভাই ক্ষমা পেয়েছে। আমরা জনাব জোসেফের কথা জানি, শীর্ষ সন্ত্রাসী ছিলেন, তালিকাভুক্ত, তিনি তো বটেই, তার আরও 2 ভাই জনাব আনিস, জনাব হারিস, তারাও ক্ষমা পেয়েছেন। এবং কি তোড়জোড় করে এই জোসেফ দেশের বাইরে গেছেন, এবং মিথ্যা ভুয়া তথ্য দিয়ে তারা তাদের জাতীয় প্রতিপত্তি ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট বাড়িয়ে কীভাবে দেশ ছেড়েছেন, এই সব রিপোর্ট প্রথম আলো আবার, এগুলো পুরনো রিপোর্ট আবার নতুন করে আমাদের সামনে এনেছে। জাস্ট এই তথ্যগুলোই যথেষ্টের বেশি কি নয়। আরেকটা কথা, মানে এই যে 3 ভাই ক্ষমা পেলেন, তার পেছনে কি তাদের প্রভাবশালী ভাইয়ের কোনো রোল নাই? খুব ভালো মতো আছে। যাই হোক, ওনার এসব যুক্তি টুক্তি আমরা পাত্তা না দেয় উচিত হবে। এসব ডকুমেন্ট আছে, সাংবাদিকদেরকে ডকুমেন্ট দিয়ে দেবেন বলছিলেন, উই ডোন্ট কেয়ার। কিন্তু যে কথাটা বলতে চাইছিলেন উনি, সেটা হচ্ছে ওনার ধারণা সরকারকে কোনো না কোনো ধরনের ঝামেলায় ফেলা, সরকারের একটু চাপ দেওয়া, সরকারকে একটু বিপদে ফেলা, একটু বদনাম করার জন্য তার উপরে ব্যবস্থা নেওয়া হয়েছে। টু সাম এক্সটেন্ট কথাটা সত্যি, এটা ঠিক ভুল না। কারণ হলো এই ব্যবস্থাগুলো নেওয়া হয়, এগুলো প্রত্যেকটা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই গুরুত্বপূর্ণ অঙ্গ উপরে চাপ দেওয়া মানে সরকারের বার্তা দেওয়া, এটা ট্রু। এই বার্তাটা আসলে সরকারকে দিতে চাইছে, সরকারের সাথে জড়িত অন্যান্য মানুষ, মানে সরকার মানে তো অনেক বড়, আমরা শুধু সরকার বলতে সাধারণত পলিটিক্যাল সরকার বুঝি, এর বাইরেও এই সরকারের মধ্যে আরও অনেক লোকজন আছে, আমলাতন্ত্র আছে, এরাও সরকার, বোথ মিলিটারি সিভিল বিউরোক্রেসি, আমাদের ব্যবসায়ীরা আছে। সো এটা দিতে চেয়েছে, এটা ভুল না। তাহলে ওই প্রশ্নটাই আমি জবাব দেবো, সেটা হচ্ছে তাহলে কি
একেবারে একটা আইওয়াশ, নাকি জনাব আজিজের কথা যদি আমরা সত্য ধরি, আমি এটাতে কনভিন্সড, এটা ওনাকে ধরতে হবে না, ইনফ্যাক্ট আমিও তাই মনে করি, সরকারকেও কোনো না কোনো বার্তা আমেরিকা দিতে চেয়েছে। এটা একেবারে জাস্ট আইওয়াশ তা কিন্তু না। তবে এটা বিএনপি কিভাবে দেখবে, এটা নিয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, চমৎকার একটা কথা বলেছেন। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা আমি ওনার বক্তব্যটুকু একটু পড়ি। উনি বলেছেন রিপোর্টার্স ইউনিটির একটা আলোচনা সভায়, অনেকেই খুশি হবেন যে আজিজের স্যাংশন এসেছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। এরকম বিভ্রান্ত হচ্ছে আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, পুলিশের 9 জন কর্মকর্তা র্যাবে ছিলেন, তাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল। এতে করে কি তাদের সরকার সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ করেছে? বন্ধ হয় নাই। সেজন্য বলছি নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আমরা নিজেদের ঘর যদি সামলাতে না পারি, অন্য কেউ ঘর সামলে দেবে না। খুবই চমৎকার কথা। বিএনপি অন্তত এই স্কেলে যা হয়েছে, আমি গতকাল যে ভিডিওটা প্রথম করেছি সেটাতেও বলেছি যে খুব সিগনিফিক্যান্ট কোনো, এটা একটা পদক্ষেপ, এটা জাস্ট লিপ সার্ভিসের চাইতে বেশি কিছু, কিন্তু এটা কোনো সিগনিফিক্যান্ট পদক্ষেপ না। আমেরিকা যে পরিমাণ তার ক্রেডিবিলিটি হারিয়েছে আমাদের এখানে, সেই ক্রেডিবিলিটি রিগেইন করতে তাদের আরও বেশি কনক্রিট পদক্ষেপ নিতে হবে এবং এই কম হোক বা বেশি হোক, বিএনপি ওটার উপরে ফুললি রিলাই কখনো যাতে না করে। এটা আমি গত নির্বাচনের আগেও খুব রিপিটেডলি বলেছি। আমেরিকার যাবতীয় পদক্ষেপকে সর্বোচ্চ একটা প্রভাবক বা ক্যাটালিস্ট হিসাবে আমরা দেখতে পারি, যেটা ফেভারেবল একটা পরিবেশের মধ্যে থেকে এবং তার যে কাজটা আছে কাজটাকে সে সহজ করে দিতে পারে। নাথিং মোর দ্যান দ্যাট। এর বেশি কিছু দেখা ঠিক হবে না। এবং বিএনপির মহাসচিবের এই বক্তব্য বিএনপির প্রত্যেকটা কর্মীর মনের মধ্যে থাকা উচিত এবং সেভাবে আগানো উচিত। এতে যদি আমার কোনো ভাই আমার ছেলের বিয়েতে যখন এসেছে তাদের নামে কোনো এলিগেশন ছিল না, এগুলো অনেক আগে, সেগুলোকে আগেই এক্সপান্স করা হয়েছে। যেটা হলো যে আপনি রাষ্ট্রপতির মাধ্যমে যেটা হয় বা কোর্টের মাধ্যমে যেটা হয় সেটা আগে, যে আল জাজিরা যেটা করেছে ইট ওয়াজ এ ড্রামা because they could not prove anything. এই জায়গাটা একটু স্পষ্ট করুন, এই জায়গাটা একটু স্পষ্ট করুন। আপনার ছেলের বিয়েতে কিভাবে সে তো আসামি ছিল, সেটা পাশে আসামি ছিল। আমার যুক্তি না নেন, আপনি যদি আমার এই স্টেটমেন্ট না নিয়ে যদি এটা ড্র্যাগ করতে থাকেন, আই এম সরি, তাহলে কি শুডাই কেউ যদি একটা প্রমাণ দিতে পারে যে আমার কোনো ভাইকে আমি একটা মিলিটারি রিলেটেড কন্ট্রাক্ট দিয়েছি, আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স, একটা, এবং সেটা আমি 2021 অগাস্টে যখন ডয়চে ভ্যালিতে মিস্টার খালেদ মহিউদ্দিনের সাথে যখন আমার ইন্টারভিউ ছিল প্রায় 1 ঘন্টা, আমি সেখানেও চ্যালেঞ্জ দিয়েছিলাম। 2021 আজকে 2024, নোবডি কুড ব্রিং আউট এ সিঙ্গেল এভিডেন্স। এই এলিগেশনের সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত না। কিন্তু এর সাথে আপনি কি জাস্টিফাই করতে যাচ্ছেন আমি বুঝতে পারছি, কারণ না আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার ভাইদেরকে অপরাধ, আপনার ভাইদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে আপনি সহযোগিতা করেছেন যখন আপনি এটা করতে গিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য আপনি দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে আপনি কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আচ্ছা, না সেটা তো আমি প্রথম তো আমিই বললাম, আপনি যেটা আবার রিপিট করলেন। সেখানে প্রথম কথা হলো এখানে বলেছে আমার ভাই, ঠিক আছে, তো যদিও এখানে নাম মেনশন করা হয়নি, তা আমি ধরে নেই যে ভাইটার কথা বলা হচ্ছে সে কিন্তু 2002 সাল থেকে বাংলাদেশের বাইরে বিদেশে অবস্থান করেছে। সে দীর্ঘদিন ইউরোপে বিভিন্ন দেশে অবস্থান করেছে। সেখানে ইউরোপে যখন অবস্থান করেছে, অন্য দেশে যখন অবস্থান করেছে, তার সেখানকার রেসিডেন্ট কার্ড ছিল, শুধু তারই না, তার ওয়াইফের। এখন আপনি বলেন, আপনি তো বিদেশে আছেন, কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া কেউ যদি বিদেশে কোনো দেশে যায়, সেখানে কি কোনো ভ্যালিড ডকুমেন্ট তার না থাকলে সে কি ওই দেশের রেসিডেন্স পারমিট পেতে পারে? না, অবশ্যই সম্পর্ক আছে। সে যদি বিভিন্ন দেশের যদি রেসিডেন্স পারমিট নিয়ে সে এবং তার স্ত্রী যদি সেখানে থাকতে পারে, সেখানে যদি সে বিভিন্ন পেশা চালিয়ে যেতে পারে, সেখানে যদি সেখানে ট্যাক্স দিয়ে থাকে, এন্ড হি ডিড নট হ্যাভ এনি ভ্যালিড ডকুমেন্ট, এটা আপনারা বললেন না, সেটা আমি অ্যাকসেপ্ট করে নিব। এই এলিগেশনের সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত না। কিন্তু এটার সাথে আপনি কি জাস্টিফাই করতে যাচ্ছেন আমি বুঝতে পারছি, কারণ না আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে কারণ হলো এই বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং আপনার ভাইয়ের নামে দেখা যাচ্ছে যে ওয়ারেন্ট ছিল এবং তিনি সরাসরি ফাঁসির আসামি ছিল। তিনি দেখা যাচ্ছে যে ওই অবস্থাতে বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে এসে একটা বিয়ের অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছিলেন। এই নিয়েও জি, আমার ছেলের বিয়ের যে অনুষ্ঠান হয়, আচ্ছা আপনি বলেন ইউ আর কনভিক্টেড এন্ড দেন ইউ হ্যাভ অ্যাপ্লাই টু দ্য অথরিটি কনসার্ন, আপনাকে সেটা হলো এক্সপান্স করা হলো, যখন আপনার সাজাটা মওকুফ হয়ে যায়, can you be termed as you are convicted still? There you go. No. আমার উত্তরটা দিবেন আগে, ঠিক আছে? অবশ্যই আসতে পারবে, ডেফিনেটলি না আসতে পারে। এখন কথা হলো আমার ছেলের বিয়ে হয়েছিল কখন, আর তাদের এগুলো হলো এক্সপান্স করা হয়েছিল কখন? অনেক আগে। কখন? অনেক আগে। আপনি সময় খুঁজে দেখেন। আমি তো এটাই তো বলেছি, এখানে বলেছে যে আপনার হস্তক্ষেপে আপনার ভাইদের অপরাধের বিষয়গুলিকে এক্সামিনেট করেছে, সেখানে আপনার ম্যানিপুলেশন ছিল। নো, সেই জন্য বলা হয়েছে যে আল জাজিরা যেটা করেছে ইট ওয়াজ এ ড্রামা বিকজ দে কুড নট প্রুভ এনিথিং। এই জায়গাটা একটু স্পষ্ট করুন, আপনার ছেলের বিয়েতে কিভাবে সে তো আসামি ছিল, সেটা পাশে আসামি ছিল। আমার যুক্তি না নেন, আপনি যদি আমার এই স্টেটমেন্ট না নিয়ে যদি এটা ড্র্যাগ করতে থাকেন, আই এম সরি, তাহলে কি শুডাই কোয়ালিটি নাই? আমি একটা করে শেষ করতে যাচ্ছি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমি আসতেছি, ইউ শুড গিভ মি দ্য টাইম।
প্রথম কথা হলো এটা যেটা সম্পূর্ণ হলো মিথ্যে। এটা আমার কোনো ভাই আমার ছেলের বিয়েতে যখন এসেছে তাদের নামে কোনো এলিগেশন ছিল না, এগুলো অনেক আগে সেগুলোকে আগেই এক্সপান্স করা হয়েছে। যেটা হলো যে আপনি রাষ্ট্রপতির মাধ্যমে যেটা হয় বা কোর্টের মাধ্যমে যেটা হয় সেটা আগে। নো প্লিজ, আপনি 3টা প্রশ্ন করছেন, আমাকে উত্তর দিতে দিবেন না, নাহলে আমি চলে যাচ্ছি। না প্লিজ বলেন। আইদার ইউ উইল অ্যালাউ না বলবেন, আমি তো আপনার সাথেই আছি। নো প্লিজ, আপনি আমাকে উত্তর দিতে দিচ্ছেন না। না প্লিজ বলুন। উত্তর দিতে দিচ্ছেন না। নো জি প্লিজ। আপনাকে শুনতে হবে, প্রশ্ন করেছেন শুনতে হবে। জি। সেকেন্ড যে এলিগেশনটা আসলো যে আমি আমার ভাইয়ের মাধ্যমে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে সেখান থেকে ঘুষ নিয়েছি, মানে আমি দুর্নীতি করেছি। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি। আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনীর প্রধান ছিলাম। কেউ যদি, আমি তো এখন ইউনিফর্মের বাইরে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে যে আমার কোনো ভাইকে আমি একটা মিলিটারি রিলেটেড কন্ট্রাক্ট দিয়েছি, আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স। একটা, এবং সেটা আমি 2021 অগাস্টে যখন ডয়চে ভ্যালিতে খালেদ মহিউদ্দিনের সাথে মিস্টার খালেদ মহিউদ্দিনের সাথে যখন আমার ইন্টারভিউ ছিল প্রায় 1 ঘন্টা, আমি সেখানেও চ্যালেঞ্জ দিয়েছিলাম। 2021 আজকে 2024, নোবডি কুড ব্রিং আউট এ সিঙ্গেল এভিডেন্স। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো ছিল এ পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।